জুলাইয়ের চেতনার নামে যা হচ্ছে বা জুলাই কেন্দ্র করে যা হচ্ছে এটা সম্পূর্ণরূপে পোশাকি এবং অন্তঃশ্বাস শূন্য। জুলাই আমাদের ঐক্যের প্রতীক হওয়ার কথা ছিল, অথচ বারবার করে জুলাইকে মুক্তিযুদ্ধের সামনে দাঁড় করিয়ে দিয়ে আসলে আমাদের যে ঐক্য, সে ঐক্যকেই বারবার করে বিভাজিত করা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা যেরকম কিছু গোষ্ঠীবাজের হাতে পড়ে এক ধরনের কুক্ষিগত হয়ে গেছিল, ঠিক একইভাবে জুলাইয়ের চার্টার বা জুলাইয়ের চেতনাও আসলে একটা গোষ্ঠীবাজদের হাতে পড়ে একেবারেই কুক্ষিগত হয়ে গেছে। বাংলাদেশের গত 11 মাসে যেই ঘটনাগুলি সব থেকে নেতিবাচক ঘটেছে তার মধ্যে একটা হচ্ছে নারীর নিরাপত্তাহীনতা। এখানে আমি বলবো যে হচ্ছে বাংলাদেশের একদম প্রথাগত বামপন্থী প্রধান রাজনৈতিক দল যেগুলি, কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ সিপিবি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, আমি বলবো যে আসলে এই বড় দলগুলির ব্যর্থতার, গত 1 বছরের যে ব্যর্থতা, এই ব্যর্থতার মাসুল হচ্ছে বাংলাদেশের বামপন্থী রাজনীতিকে দিতে হচ্ছে এবং ভবিষ্যতেও দিতে হবে। বাংলাদেশের বামপন্থীদের একটা বড় সুযোগ ছিল যে জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে যে জন আকাঙ্ক্ষা তৈরি হলো তার উপর ভিত্তি করে তাদের যে কর্ম পরিসর এবং তাদের যে পরিধি তাকে ব্যাপকভাবে ব্যাপ্ত করার, যদি রাজনৈতিক সেই ব্যাপ্তি সারা দেশে ঘটতো, একটা আশাবাদ সৃষ্টি হতো, তাহলে আসলে তার প্রভাব বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য জায়গাগুলিতেও পড়তো। কিন্তু আমরা দেখতে পারলাম যে বামপন্থী দলগুলি অনেক ক্ষেত্রে খুবই রক্ষণশীল এবং প্রতিক্রিয়াশীল কিছু অবস্থান গ্রহণ করলেন। তারা একথা সত্যি যে জুলাইয়ের যে সরকার তৈরি হয়েছে সেই সরকারের মধ্যে নানান প্রতিক্রিয়াশীল এলিমেন্ট রয়েছে এবং তাদের নানান রকম প্রতিক্রিয়াশীল এজেন্ডাও রয়েছে, কিন্তু সেই কারণে তারা যে আসলে একেবারেই সংস্কার প্রক্রিয়ার অংশ হলেন না এবং দৃশ্যত বোঝাই গেল বারবার করে যে তারা এই মুহূর্তে কোনো সংস্কারই চাচ্ছেন না, তারা দ্রুততম সময় নির্বাচন চাচ্ছেন। এতে করে জনমনে এরকম একটা ধারণা তৈরি হলো যে বামপন্থীরা বোধহয় দ্রুততম সময় নির্বাচন চাচ্ছেন কারণ তারা সংস্কার চান না এবং তারা চান যে স্বৈরাচারী যে কাঠামো সেই কাঠামোই অক্ষুণ্ণ থাকুন। কিন্তু তার বদলে এই যে ইন্টেরিমের একটা অবস্থান যে সকল প্রকার সংস্কার করে তারপর নির্বাচন হবে, আর বিএনপির একটা অবস্থান যে সংস্কার ন্যূনতম হোক, দ্রুততম সময়ে নির্বাচন চাই, এর বাইরে কোনো স্বতন্ত্র অবস্থান কিন্তু বড় বামপন্থী দলগুলি, কমিউনিস্ট পার্টি, বাসদ, তারা আলাদাভাবে গ্রহণ করতে পারলেন না। তার ফলে তাদেরকে আলাদা করে শনাক্ত কিভাবে করবে জনগণ কিন্তু সেই শনাক্ত করার কাজটি করতে পারেননি। কিন্তু আমি একই সঙ্গে বলবো যে গত 1 বছরে বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে ইউনূস সরকারের বিরুদ্ধে যেই যুক্তিবাদী প্রতিবাদগুলি হয়েছে, এই প্রতিবাদগুলির বড় অংশটি এসেছে গণতান্ত্রিক ছাত্র জোট অর্থাৎ বামপন্থী ছাত্রদের ছাত্র সংগঠনগুলির জোট থেকে। আমরা দেখতে পেয়েছেন আপনারা যে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছি এবং আমরা যখন তা গড়ে তোলার চেষ্টা করেছি আমাদেরকে আপনার হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ আক্রান্ত করেছে এবং আক্রান্ত করার পর আমাদের বিরুদ্ধেই মামলা করেছে, সেই মামলা এখনো চলমান রয়েছে। আপনারা দেখতে পেয়েছেন যে টিএনজেড এর যে শ্রমিকদের আন্দোলন, সেই শ্রমিকদের আন্দোলনে বামপন্থী ছাত্র নেতারা, ছাত্র ইউনিয়নের, বিপ্লবী ছাত্র মৈত্রীর, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের, বিপ্লবী সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতারা সেই আন্দোলনে দীর্ঘ সময় অবস্থান করেছেন এবং সেখানেও তারা আক্রান্ত হয়েছেন, শ্রমিকদের পাশে দাঁড়িয়ে থেকে মার খেয়েছেন। তো এই যেই তরুণদের যেই নতুন রাজনৈতিক প্রজ্ঞা বলবো না, প্রজ্ঞা অনেক পুরনো, কিন্তু এই যে হাসিনা আমলে প্রতিরোধ করার যেই ধারা, সেই ধারাকে যে অব্যাহত রাখা ইউনূস সরকারের আমলে, আমরা যেখানে দেখতে পেয়েছি একদল লোক যারা 6 মাস আগেও নিজেদেরকে বিপ্লবী দাবি করতেন, তারা পুলিশের পিআর টিমে পরিণত হয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে কনসিস্টেন্টলি রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে গঠনমূলক অবস্থান রাখা এবং রাষ্ট্র কাঠামোকে ভয় না পেয়ে লড়াই করে যাওয়ার যে মানসিকতা তরুণ বামপন্থীরা দেখিয়েছেন, বামপন্থী ছাত্র সংগঠনরা দেখিয়েছেন, তা নিশ্চয়ই তরুণদের মনে বামপন্থীদের বিষয়ে একটা ইতিবাচক ধারণা তৈরি করেছে। তবে বড় রাজনৈতিক দলগুলি যারা কোটানকোট মূল দল বিভিন্ন ছাত্র সংগঠনে, তারা কিন্তু সেভাবে করে একটা নতুন বাংলাদেশে একটা নতুন অবস্থান গ্রহণ করতে পারেনি। আমি বলবো যে এটাও একটা ঐতিহাসিক সংকট যেটা বাংলাদেশের বামপন্থীদের ভোগাবে। তবে আমি বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রগতিশীলদের নিয়ে আশাবাদী হইতেছি। অন্য কোনো বিশেষ ব্যক্তির কথা আলাদা করে বলা ঠিক হবে না যে উনি কি অতটুকু আশাবাদী। আমি এটুকু বলবো যে জুলাই সনদের নামে এখন যা হচ্ছে তা মূলত একটা গোষ্ঠীগত আশা আকাঙ্ক্ষাকে একটা জাতীয় আশা আকাঙ্ক্ষা হিসেবে দেখানোর চেষ্টা হচ্ছে। কারণ জুলাই সনদ তৈরি করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যে তো অন্য কাউকে ইনভলভডই করা হয়নি। আপনি দেখেন একটা ছাত্র অভ্যুত্থান হয়েছে, আপনারা নিজেরাই বারবার করে বলছেন যে ছাত্র শ্রমিক অভ্যুত্থান, ছাত্রের নাম প্রথমে বলছেন। তাহলে এই যে একটা জুলাইয়ের সরকার প্রতিষ্ঠিত হলো, এই সরকারটা তো ওই মানে পূর্ববর্তীতে যারা গণতান্ত্রিক ছাত্র শক্তি ছিল, এখন যারা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, এই কোরামের শিক্ষার্থীদের বাইরে অন্য কোনো শিক্ষার্থীর সাথে তো সরকার এখন পর্যন্ত একটাবার আলোচনাই করে নাই।
আপনি রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করেছেন প্রথম দিকে কয়েকবার, কিন্তু আপনি এই অভ্যুত্থানের যে মূল ফোর্স ছাত্র সংগঠনগুলি, সেই ছাত্র সংগঠনগুলির সাথে সরকার এখন পর্যন্ত 1 বছরে একবার আলাপই করে নাই। তাহলে আপনি চিন্তা করে দেখেন, যদি তার মানে কি, যদি এমন হতো যারা ছাত্রদের সাথে করে নাই কিন্তু অন্যান্য পেশাজীবী যারা রয়েছেন তাদের প্রতিনিধিত্বশীল কিছু মানুষজনের সাথে আলোচনা করেছেন, আপনি তাও দেখতে পারবেন না। আপনার এই যে জুলাইয়ের চার্টার বা জুলাইয়ের সনদ, এই সনদে আপনার শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব কই? এখানে শ্রমজীবী মানুষের রিফ্লেকশন কই? এখানে শিক্ষার্থীদের বৃহত্তর অর্থে রিফ্লেকশন কই? এখানে নারীদের বৃহত্তর অর্থে রিফ্লেকশন কই? এটা পুরাটাই একটা গোষ্ঠীগত বিষয়ে পরিণত হয়েছে যে জুলাই চার্টার বানাইতে হবে, এটা কয়েকটা রাজনৈতিক দলের দাবি। এই জুলাই চার্টার যদি হয় তাহলে সেই রাজনৈতিক দলগুলি দেখাইতে পারবে এই যে দেখো আমাদের অনেক রাজনৈতিক প্রভাব আছে, আমাদের কথায় সরকার জুলাই চার্টার বানাচ্ছে। এই জুলাই চার্টারের আলোচনা শুনতেছি সেই 6 মাস 8 মাস ধরে। এখন বিষয়টা এমন পর্যায়ে চলে গেছে যে এখন আসলে এইটার সাথে আর কোনো আবেগ সাধারণ মানুষের জড়িত নাই। মুক্তিযুদ্ধের চেতনা যেরকম কিছু গোষ্ঠীবাজের হাতে পড়ে এক ধরনের কুক্ষিগত হয়ে গেছিল, ঠিক একইভাবে জুলাইয়ের চার্টার বা জুলাইয়ের চেতনাও আসলে একটা গোষ্ঠীবাজদের হাতে পড়ে একেবারেই কুক্ষিগত হয়ে গেছে। তো সাধারণ মানুষের যারা দিন আনে দিন খায় বা যারা জুলাইয়ের সময় নিজেদের সর্বোচ্চ এফোর্ট দিয়ে এখন আশাহত হয়ে ফিরে গিয়েছেন, তাদের এখন আর জুলাইয়ের চার্টার নিয়ে খুব বেশি আশা ভরসা আছে বলে আমার মনে হয় না। বাংলাদেশের গত 11 মাসে যেই ঘটনাগুলি সব থেকে নেতিবাচক ঘটেছে তার মধ্যে একটা হচ্ছে নারীর নিরাপত্তাহীনতা। ব্যাপারটা এমন না যে শেখ হাসিনা আমলে নারী খুব নিরাপদ ছিল, শেখ হাসিনা আমলেও নারীর অনিরাপত্তা ছিল, ভালো পরিমাণেই ছিল। কিন্তু এখন নারীকে মোরালি পুলিশ করার যে জাস্টিফিকেশন মানুষ নিজে নিজে করে নিয়েছে এবং যে জাস্টিফিকেশন করে নেওয়াকে সরকার একরকম মেনে নিয়েছে, সেটা খুবই চিন্তার সংকার। একটা নারীর পোশাক নিয়ে ফাট করে রাস্তা একটা কথা বলে দেওয়া যাচ্ছে, একটা নারীর পোশাক পছন্দ না হলে তার গায়ে আলকাতরা মেরে দেওয়া যাচ্ছে, একটা নারীর কথা পছন্দ না হলে তাকে লাইভ করে ভিডিও করে তাকে ফেসবুকে ডক্স করা যাচ্ছে, কোনো নারীর রাজনৈতিক ওপিনিয়ন আপনার পছন্দ না হলে তার ভিডিও আপনার প্রোফাইলে আপলোড করে তার বাড়ির ঠিকানা বলে তাকে অপদস্থ করার ব্যবস্থা করে দেওয়া যাচ্ছে। এই ঘটনাগুলি ঘটতে পারছে কারণ সরকার এই ব্যাপারে জিরো টলারেন্সের পর্যায়ে যাচ্ছে না। সরকার বলছে না যে এরকম কেউ যদি করে তাহলে তার খবরই আছে। সে এটাকে একটা রাজনৈতিক দ্বন্দ্ব হিসেবে, একটা আদর্শিক দ্বন্দ্ব হিসেবে দেখার চেষ্টা করছে। সে এটা যে একদম ক্লিয়ারলি অধিকারের প্রশ্ন সেটা কিন্তু এনশিওর করছে না। আপনারা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীকে একজন স্টাফ সেক্সুয়ালি হ্যারাস করলো, তাকে ভার্বালি অ্যাবিউজ করলো, করার পরে সেই ব্যক্তিকে জেলে পাঠানো হলো। যখন তাকে কারাগারে রাখা হলো তখন একদল লোক ধর্মের কথা বলে সেই লোককে ছাড়ায় নিয়ে আসলো এবং তারপর এক ধর্মীয় বক্তার আসরে নিয়ে যায় তার গলায় ফুলের মালা দিয়ে আসলো। আমরা দেখতে পেলাম চট্টগ্রামে রাজনৈতিক দ্বিমত নিয়ে একজন নারীকে লাথি মারা হলো। লাথি মারার পরে যেই ব্যক্তি তাকে প্রথমে জামাত ইসলামী অস্বীকার করলো, তার পরবর্তীতে তাদের কর্মীরাই তাকে বের হয়ে আসার পর গলায় ফুলের মালা দিল। আমরা দেখতে পাই ক্রমাগত নারীদেরকে মোরালি শেম করা হইতেছে, তাদের পোশাক আশাক কি হবে না হবে তার নির্ধারণ করে দেওয়ার চেষ্টা চলতেছে, তারা কখন কোথায় বাইর হইতে পারবে না পারবে তার নির্ধারণ করে দেওয়ার চেষ্টা হইতেছে। আমরা দেখতে পাইলাম যে মেয়েদের ফুটবল খেলা ঠেকানোর চেষ্টা হয়েছে। এবং এইখানে দেখেন, এই উদাহরণটা দিয়ে আমি আপনাদের বুঝাই যে কেন সরকার চাইলে আসলে এগুলো দমন করা সম্ভব ছিল। যেই নারীদের ফুটবল খেলা ঠেকানোর জন্য যে ঘটনাটি ঘটছিল, আপনারা মনে করে দেখতে পারেন যে তার পরবর্তীতে সরকার যখন যারা এই কাজ করলো তাদেরকে শাসালো এবং তাদেরকে ওয়ার্নিং দিল এবং ঘটনাটাতে ইন্টারভিন করে বললো মেয়েদের ফুটবল খেলা হবে, তখন ওই জায়গাতেই ওই মাঠেই যত মানুষ মেয়েদের ফুটবল খেলা ঠেকাতে এসেছিল তার থেকে বহু বেশি গুণ মানুষ মেয়েদের ফুটবল খেলা দেখতে আসলো। তার মানে মেয়েদের ফুটবল খেলা দেখতে চেয়েছিল এরকম মানুষের সংখ্যাই সমাজে মেজরিটি, কিন্তু তারা ভয়ে আতঙ্কে তাদের যে ওপিনিয়নটা তা ব্যক্ত করতে পারে না। কারণ এক ধরনের ইসলামো ফ্যাসিস্ট মব যারা কিনা নিজেদের ধর্মীয় চেতনার কথা বলে অন্যের জীবনকে নিয়ন্ত্রণ করতে চায়, তাদের সমাজে একটা দৌরাত্ম্যের সৃষ্টি হয়েছে গত 11 মাসে। এবং এইটাকে মোকাবেলা করতে না পারলে আসলে মানুষের যে সিভিল লিবার্টি, কথা বলার স্বাধীনতা, পোশাক পরার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সেগুলি কিন্তু সমাজে থাকবে না। এবং যদি সেটি না থাকে তাহলে জুলাইয়ের চেতনার সাথে সেটা একটা চরম বিশ্বাসঘাতকতা। কারণ আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ওই রাত 2টার সময় মেয়েদের হলগুলা থেকে মেয়েরা বের হয়ে না আসলে শেখ হাসিনার পতন ঘটতো না। সেদিন কেউ জিজ্ঞেস করে নাই রাত 12টার পরে বাইরে মেয়েদের কি, সেদিন কেউ বলে নাই যে ভালো মেয়েরা রাত 2টার পরে ঘরের বাইরে থাকে না। আমরা জানি নারীদের যে স্বতঃস্ফূর্ত জাগরণ সেটা আমাদের জুলাইকে ট্রিগার করছে
এবং সেই নারীদেরকে যদি আবার মানে বাক্সবন্দি করে একদম ঘরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হয়, সেখানেই জুলাইয়ের সবচেয়ে বড় অপমৃত্যুটা ঘটবে। জুলাইয়ের চেতনার নামে যা হচ্ছে বা জুলাই কেন্দ্র করে যা হচ্ছে, এটা সম্পূর্ণরূপে পোশাকি এবং অন্তঃশ্বাস শূন্য। এবং আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী আমলের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ারই আসলে এটা একটা এক্সটেনশন হিসেবে কাজ করছে। এই সরকারের কাজ ছিল দুইটা, একটা ছিল বিচার, একটা ছিল সংস্কার। এবং যদি আমি সংস্কার আলাদা করে রেখেও বলি, তাহলে একটা হচ্ছে যে যারা আহত আক্রান্ত তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, এবং যারা অপরাধী তাদের আপনার বিচারের ব্যবস্থা করা। কিন্তু আপনি দেখেন বিচারের নামে গত 1 বছরে এমন প্রহসনের সৃষ্টি করা হয়েছে যে কোনো যুক্তিশীল বুদ্ধিমান মানুষ পুরো জিনিসটা নিয়ে হাসাহাসি করবে। যাকে পছন্দ হচ্ছে না তার নামে একটা খুনের মামলা দিয়ে দেওয়া হচ্ছে। এবং ঠিক আগের স্টাইলে এই যে গ্রুপ মামলা, যে হচ্ছে অজ্ঞাতনামা আসামি এতজন করে বড় বড় মামলা দিয়ে দেওয়া হচ্ছে, সেই মামলা কেন্দ্র করে কিছু মানুষ মামলা বাণিজ্য করে খাচ্ছে। কিছু মানুষ, আমার ব্যক্তিগতভাবে পছন্দ না কোনো একটা মানুষকে, তার নামে হত্যা চেষ্টা মামলা দিয়ে দেওয়া হচ্ছে। এবং এই হত্যা চেষ্টা মামলা এগুলো জীবনেও কোনোদিন প্রমাণ হবে না এমন মামলা, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি যে আহতদের বিষয়টাও একই রকম। আহতদের যারা আক্রান্ত তাদের পুনর্বাসনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া 1 বছরে সম্পূর্ণ হয়নি। অথচ আমরা দেখতে পাচ্ছি যে বিশাল বিশাল প্রোগ্রাম করা হচ্ছে রাষ্ট্রীয় খরচে, জুলাই নিয়ে মানে লাইটিং, অমুক তমুক, এই নানান ফরম্যাটে জিনিসপত্র করা হচ্ছে। এবং সেখানেও এত চূড়ান্ত বোকামির কাজ। আপনি জুলাই নিয়ে একটা ভাস্কর্য বানাচ্ছেন, বানান, এটাতে কারো কোনো সমস্যা হবে না, আওয়ামী লীগের লোকজন বাদ দিয়ে। কিন্তু আপনি কেন একটা মুক্তিযুদ্ধ কেন্দ্রিক একটা ভাস্কর্য ভেঙে বিজয় সরণিতে সেখানে আপনার জুলাইয়ের ভাস্কর্য বানাইতে হবে? ঢাকা শহরে কি জায়গার অভাব আছে? তাহলে কেন বারবার করে জুলাইকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড় করানোর এই প্রক্রিয়া, এই অবিমৃষ্যকারিতা, এই বোকামি, এটা কারা করতেছে? এটা কেন করতেছে? জামাতের না হয় রাজনৈতিক এজেন্ডা আছে, বারবার করে ইন্টারিম কেন এর ফাঁদে পা দিয়ে জনগণকে আরো বিভক্ত করতেছে? জুলাই আমাদের ঐক্যের প্রতীক হওয়ার কথা ছিল, অথচ বারবার করে জুলাইকে মুক্তিযুদ্ধের সামনে দাঁড় করিয়ে দিয়ে আসলে আমাদের যে ঐক্য, সে ঐক্যকেই বারবার করে বিভাজিত করা হয়েছে। এখন এই গোটা প্রক্রিয়ার মধ্যে দাঁড়িয়েও আমরা যখন ফিরে জুলাইকে দেখি, তখন ওই গানের 2টা লাইন মনে পড়ে আর কি, যে বিপ্লবের কখনো মৃত্যু হয় না, শহীদের আত্মদান বৃথা যায় না। 71-এ আমাদের আশা আকাঙ্ক্ষা অনেক ক্ষেত্রে পূরণ হয় নাই, কিন্তু তার মধ্যে 71-এর যে লড়াইটা, সেই লড়াইটা মিথ্যা হয়ে যায় নাই। সেই 71-এ যে মানুষগুলি প্রাণ দিয়েছিল, তাদের সেই প্রাণ দেওয়ার ঘটনা এখনো আমাদের জন্য একটা অনুপ্রেরণা। সেই অনুপ্রেরণা থেকে আমরা প্রতি মুহূর্তে নিজেদেরকে রিজুভিনেট করি, নিজেদেরকে পুনরুজ্জীবিত করি। 90-এর ক্ষেত্রেও বিষয়টা একই, যে মানে আসাদের ছেঁড়া, আসাদের রক্তাক্ত শার্ট আমাদের দেশের পতাকা হয়ে ওঠে। ঠিক একইভাবে যখন আমরা জুলাইয়ে আসি, আবার একটা জুলাই আসছে, তখন আমরা মনে করি যে মুগ্ধ কত অনায়াসে হাসতে হাসতে প্রাণটা দিয়ে চলে যেতে পারছে, যে তিনি মানে কিভাবে আবু সাইদ অনায়াসে দাঁড়ায় যেতে পারছে। এই যে মানুষ, এই যে বাংলাদেশের তরুণ, এই যে বাংলাদেশের শ্রমজীবী মানুষ, তারা যে একটা ভয়াবহ স্বৈরাচারের মুখে এখনো অনায়াসে নিজেদের জীবনটা দিয়ে যাইতে পারে, সেই ক্যাপাসিটি যে আমাদের জনগণের মধ্যে এখনো আছে। এই বোধটাই হচ্ছে জুলাইয়ের শক্তি। জুলাই এক অর্থে নাই হয়ে গেছে, জুলাইকে সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে নাই করে দেওয়া হয়েছে, কিন্তু তার একটা বোধ, কোনো একটা সুপ্ত বোধের মতো, কোনো একটা সুপ্ত অনুভূতির মতো জুলাই থাইকে যাবে। কারণ এই আকাঙ্ক্ষাগুলো এখনো মৃত না। যতদিন পর্যন্ত জুলাইয়ের যে আকাঙ্ক্ষাগুলো, সেগুলো জনগণের একটা মানুষও ধারণ করবে, একজন মানুষও ধারণ করে থাকবে, ততদিন পর্যন্ত জুলাই মৃত না। জুলাইয়ের যে চেতনা, তা সঞ্চারিত হওয়ার, তা কি বলবো, ছড়ায় পড়ার যে সম্ভাবনা, তা কিন্তু আমাদের সমাজের মধ্যে রয়ে গেল। এবং আজ হোক, কাল হোক, পরশু হোক, সেই জুলাইয়ের স্পিরিট কোনো না কোনোভাবে, কোনো না কোনো পলিটিক্যাল ইভেন্টের মধ্য দিয়ে কিন্তু আবার সামনে চলে আসবেই।